আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, নির্বাচন কমিশন প্রথম দফা ভোটের আগে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 152টি বিধানসভা আসনে গত রাত থেকেই সীমান্তবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারি। ভোটের মুখে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় 5 জন বুথ লেভেল আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মাকে সরিয়ে দিয়েছে কমিশন। তার জায়গায় আসছেন ত্রিপুরারই অথর্ব। রাজ্য বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার ক্রমশ জোরদার হয়ে উঠছে। আর্থিক প্রতারণার তদন্তে আয়কর দপ্তরের আধিকারিকরা গতকাল রাসবিহারীর তৃণমূল কংগ্রেস নেতা প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে দীর্ঘ তল্লাশি চালায়। উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী 8ই মে। আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং ও ওড়িশা এফসির ম্যাচটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন প্রথম দফা ভোটের আগে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই পর্যায়ে 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণের আগে গত রাত থেকেই সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়েছে। পাশাপাশি ভোটের 72 ঘণ্টা আগে সিল করে দেওয়া হচ্ছে রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত। কমিশন সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে কোনো রকম অবৈধ অনুপ্রবেশ রুখতেই এই বিশেষ ব্যবস্থা। বাইরে থেকে যাতে কেউ রাজ্যে ঢুকতে এবং এদিক থেকে কেউ সীমান্ত পেরোতে না পারে সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। সাধারণত ভোটের 48 ঘণ্টা আগে সীমান্তে এই ধরনের বিধিনিষেধ কার্যকর হয়। তবে এবারের নির্বাচনে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আগাম এই কড়াকড়ি চালু করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারেও জোর দিয়েছে কমিশন। সীমান্ত এলাকায় ড্রোন নজরদারির পাশাপাশি বাহিনী মোতায়েনও বাড়ানো হয়েছে। এদিকে ভোটের মুখে নির্বাচন কমিশন নতুন করে 4660টি সহায়ক ভোট কেন্দ্র তৈরি করায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো 85,379। ভোটারদের সুবিধার্থেই ভোট কেন্দ্র বৃদ্ধির এই সিদ্ধান্ত। কমিশন জানিয়েছে, প্রতিটি অতিরিক্ত বুথে পর্যাপ্ত ব্যবস্থা রাখার পাশাপাশি ভোটারদের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। এছাড়া বুথে বিদ্যুৎ পরিষেবা, শৌচালয় এবং পানীয় জলের বন্দোবস্ত দেখতে বলা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশন গত 4 এপ্রিল ভোট কেন্দ্র বৃদ্ধি এবং সহায়ক বুথ তৈরির সিদ্ধান্ত অনুমোদন করেছিল। এবার তা কার্যকর হল। যে সমস্ত বুথে ভোটদাতার সংখ্যা 1200 ছাড়িয়ে গেছে সেখানেই অতিরিক্ত সহায়ক বুথ তৈরি করা হচ্ছে। ভোটের মুখে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় 5 জন বুথ লেভেল আধিকারিক বিএলওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার পাশাপাশি এফআইআর দায়েরেরও নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে আছেন উত্তর 24 পরগনার 3 ও বীরভূমের 2 বিএলও। কমিশন সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিএলওদের বিরুদ্ধে সরাসরি একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে। উত্তর 24 পরগনার বারাসত মহকুমার ওই 3 বিএলওকে আগেই শোকজ করা হয়েছিল, কিন্তু তাঁদের জবাব সন্তোষজনক না হওয়ায় কড়া ব্যবস্থা নেয় কমিশন। একজন শোকজের জবাব দিতেও অস্বীকার করেন বলে জানা গেছে। অন্যদিকে বীরভূমের দুবরাজপুর ও ময়ূরেশ্বরেও 2 জন বিএলওর বিরুদ্ধে একই ধরনের অভিযোগে পদক্ষেপ করা হয়েছে। নদিয়ায় রিটার্নিং অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে হরিণঘাটার তৃণমূল কংগ্রেস নেতা প্রাক্তন পুরপ্রধান রাজীব দালালকে পুলিশ গ্রেপ্তার করেছে। সম্প্রতি হরিণঘাটা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। গত 15 এপ্রিল কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে এক বৈঠক চলাকালীনই রাজীব রিটার্নিং অফিসার মৈত্রী চক্রবর্তীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এর প্রেক্ষিতে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই রাজীব দালালের বাড়িতে পুলিশ গতকাল তল্লাশি চালায়। তাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। তার পরিবারের অবশ্য দাবি, পুলিশ কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালায়। নির্বাচন কমিশন বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মাকে সরিয়ে দিয়েছে। ভোটের মুখেই গত রাতে কমিশনের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়। আইপিএস আধিকারিক ত্রিপুরারী অথর্বাকে বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার পদে নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিবকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পাশাপাশি আজ সকাল 11টার মধ্যে কমিশনের নির্দেশ কার্যকর করতেও বলা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য সরকার আরও 3 পুলিশ আধিকারিককে বদলি করেছে। ভবানী ভবনে রাজ্য সিআইডি দপ্তরে কর্মরত ইন্সপেক্টর সঞ্জয় ঘোষ, বিধাননগর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর সঞ্চয়ন ব্যানার্জি এবং রাজ্য গোয়েন্দা বিভাগে কর্মরত পুলিশ ইন্সপেক্টর প্রসেনজিৎ বিষ্ণুকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সঞ্জয় ঘোষকে বাগুইহাটি থানার ইন্সপেক্টর ইনচার্জ, সঞ্চয়ন ব্যানার্জিকে নাগেরবাজার থানার আইসি ও প্রসেনজিৎ বিষ্ণুকে নরেন্দ্রপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালই তারা নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। ভোটের কাজ এবং কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের চলাচলের জন্য প্রচুর বাস নিয়ে নেওয়ায় আগামী সপ্তাহ থেকে রাজ্যের বিভিন্ন রুটে বাস চলাচল উল্লেখযোগ্য হারে কমতে চলেছে। ইতিমধ্যে নির্বাচনের বিভিন্ন কাজের জন্য 3 রাষ্ট্রীয় পরিবহন সংস্থা থেকে মোট 680টি বাস নেওয়া হয়েছে। এর মধ্যে আছে WBTCর 230টি বাস। এর ফলে কলকাতা ও শহরতলি এলাকায় সরকারি বাসের সংখ্যা কমেছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন রুটে বাসের ক্ষেত্রে নির্ধারিত আসন সংখ্যার থেকে বেশি সংখ্যক যাত্রী তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে WBTC সূত্রে জানা গেছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার ক্রমশ জোরদার হয়ে উঠছে। প্রথম দফা ভোটের আগে শেষ শনিবারে আজ দলীয় কর্মীদের হয়ে প্রচারের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন বিজেপি নেতা অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কালিম্পংয়ের গরুবাথান, কোচবিহারের দিনহাটা ও সিতাইয়ে তিনি বক্তব্য রাখবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ময়ূরেশ্বর, দুবরাজপুর, সাঁইথিয়া ও দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে আজ প্রচারে সামিল হবেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন তৃণমূল কংগ্রেসের হয়ে আদিবাসী অধ্যুষিত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে প্রচার চালাবেন। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হাওড়ার উলুবেড়িয়া, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, ভাঙড় ও সোনারপুরে জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়া হাওড়ার উত্তর ও মধ্য কেন্দ্রের প্রার্থীর সমর্থনে পদযাত্রাতেও অংশ নেবেন তিনি। এদিকে তেলেঙ্গানার মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন আজ রাজ্যে কংগ্রেসের হয়ে প্রচারে আসছেন। মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা, রানীনগর, ভরতপুর ও মালদার সুজাপুরে কংগ্রেসের রোড শো ও প্রচার কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বহরমপুর সহ বিভিন্ন জায়গায় প্রচারে সামিল হবেন। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দলীয় কর্মসূচিতে আজ মালদায় থাকবেন। এছাড়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পথসভা ও মিটিং মিছিলে সামিল হচ্ছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আর্থিক প্রতারণার তদন্তে আয়কর দপ্তরের আধিকারিকরা গতকাল রাসবিহারীর তৃণমূল কংগ্রেস নেতা এবারের প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। সকাল থেকে প্রায় 17 ঘণ্টায় তল্লাশি চলে। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়ি ছাড়াও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ও তার শাশুড়ির ফ্ল্যাটেও হানা দেন আয়কর আধিকারিকরা। এর আগে জমি দখল সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দেবাশিস কুমারকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি। তল্লাশি চলে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন নেতা কুমার সাহার বাড়ি ও অফিসেও। সেখান থেকেও বেশ কিছু নথি মিলেছে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ শিক্ষাবিদ মিরাজ শাহের এলগিন রোডের বাড়িতেও যান আয়কর আধিকারিকরা। ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মমতা ব্যানার্জির মনোনয়নপত্রের অন্যতম প্রস্তাবক ছিলেন এই মিরাজ শাহ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী 8ই মে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ গতকাল এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ওই দিনই পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে। পরীক্ষা শেষ হওয়ার 84 দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। শ্রী শ্রী ওঙ্কারনাথ বৈদিক বিদ্যাপীঠের বার্ষিক সংস্কৃত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের অধিকর্তা ডক্টর শোভন কুমার ভট্টাচার্য জানান, 2025-এর এই পরীক্ষায় প্রথম বিভাগে পাশের হার 89%। সংস্কৃত ভাষায় সাহিত্য, ব্যাকরণ, বেদ, গীতা, ধর্মশাস্ত্র, জ্যোতিষ ও দর্শন নিয়ে বিদ্যাপীঠ বৈদিক শিক্ষার পুনরুজ্জীবন ও ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে লালন করার উদ্দেশ্যে 2022 সালে এই শিক্ষা কার্যক্রম শুরু হয়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। 2-1 জায়গায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অংশে আজও বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন,
আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ার, এখানে অনেক জায়গায় বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং ও ওড়িশা এফসির ম্যাচটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশার সুহাইয়ের ভিপি এবং মোহামেডান স্পোর্টিংয়ের এডিসন সিং গতকাল গোল করেন। টানা 7 ম্যাচে পরাজয়ের পর মোহামেডান প্রথম পয়েন্ট পেল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন প্রথম দফা ভোটের আগে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 152টি বিধানসভা আসনে গত রাত থেকেই সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারি। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছে নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংবিধানের 131তম সংশোধনী বিল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে গতকাল লোকসভায় পাশ হয়নি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি অনুমোদিত না হওয়ার জন্য বিরোধীদেরই দায়ী করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নারী শক্তির এই অপমান মহিলারা মেনে নেবেন না। বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, বিরোধী জোট সংসদে সংবিধান সংশোধনী বিল পাশ করতে না দিয়ে অর্ধেক আকাশের সঙ্গে বঞ্চনা করেছে। ভারত থেকে চলতি বছরের হজ যাত্রা আজ শুরু হচ্ছে। এদিকে গতকাল শুরু হয়েছে অনলাইনে 4 ধাম রেজিস্ট্রেশন। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির মধ্যে ইরান সব রকম বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে। এরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম 11%-এরও বেশি নেমেছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলির সুরক্ষায় ব্রিটেন ও ফ্রান্স ভারতকে আমন্ত্রণ জানিয়েছে। মহিলাদের ক্রিকেটের 5 ম্যাচের টি20 সিরিজের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকা 6 উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের লক্ষ্যে সংবিধানের 131তম সংশোধনী বিল লোকসভায় পাশ হল না। বিল নিয়ে গত রাতে ভোটাভুটির সময় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ায় তা পাশ করা সম্ভব হয়নি। বিলের পক্ষে 298 এবং বিপক্ষে 230টি ভোট পড়ে। 489 জন সদস্য সভায় উপস্থিত ছিলেন। 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 326টি ভোট। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভোটাভুটির পর জানান, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিলটির অনুমোদন লাভ সম্ভব হল না। हाँ 298 298, ना 230 230। प्रस्ताव संविधान के अनुच्छेद 368 के उपबंधों के अनुसार सभा की कुल सदस्य संख्या के बहुमत द्वारा तथा सभा के उपस्थित और मत देने वाले सदस्यों के कम से कम 2/3 बहुमत द्वारा पारित नहीं हुआ। পরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বাকি যে দুটি বিল নিয়ে আলোচনা চলেছিল, আসন পুনর্বিন্যাস বিল 2026 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী বিল 2026 ও সংবিধানের 131তম সংশোধনী বিলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই কারণে এই দুটি বিলও পাশ করা সম্ভব হল না। তিনি অভিযোগ করেন, বিরোধীদের জন্যই মহিলারা আসন সংরক্ষণের সুযোগ লাভে বঞ্চিত হলেন। जो नतीजा आया है, ये इतना ऐतिहासिक और महत्वपूर्ण बिल पर देश का महिलाओं को अब सम्मान अधिकार देने का जो बिल है, उसको विपक्ष ने साथ नहीं दिया। बहुत खेद की बात है। और इस ऐतिहासिक पल को आप अपना एक मौका था, आपने गंवाया है। आदरणीय नरेंद्र मोदी जी के नेतृत्व में महिलाओं को जो सम्मान देने का, अधिकार देने का हमारा अभियान जारी रहेगा। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, লোকসভায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে ও সমাজবাদী পার্টি যেভাবে নারী শক্তি বন্দন অধিনিয়মের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিল পাশ করতে দিল না, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, এই বিলটি অনুমোদিত না হওয়ায় লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলারা 33% আসন সংরক্ষণের সুবিধা আর পাবেন না। নারী শক্তির এই অপমান মহিলারা মেনে নেবেন না বলেও শ্রী শাহ উল্লেখ করেন। এদিকে বিল পাশ না হওয়ায় এনডিএ সদস্যরা গতকাল এই নিয়ে সংসদ ভবন প্রাঙ্গণে বিক্ষোভ দেখান। আজ সকাল 11টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি রাখা হয়েছে। বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, বিরোধী জোট সংসদে সংবিধান সংশোধনী বিল পাশ করতে না দিয়ে অর্ধেক আকাশের সঙ্গে বঞ্চনা করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি সহ গোটা আইএনডিআইএ জোটের নারী বিদ্বেষী মনোভাবই এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। ভারত থেকে চলতি বছরের হজ যাত্রা আজ
শুরু হচ্ছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে এবছর 1,75,000-এরও বেশি তীর্থযাত্রী হজের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু হজযাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নিরাপদ হজযাত্রার প্রার্থনা করেন। এদিকে চারধাম যাত্রার অফলাইন রেজিস্ট্রেশন গতকাল শুরু হয়েছে। প্রথম দিনে 2,713 জন তীর্থযাত্রী সশরীরে উপস্থিত হয়ে নিজেদের নাম নথিভুক্ত করেন। সরকারি তথ্য অনুযায়ী অফলাইন কাউন্টারগুলিতে 683 জন যমুনোত্রীর জন্য, 690 জন গঙ্গোত্রীর জন্য, 667 জন কেদারনাথের জন্য এবং 673 জন বদ্রীনাথের জন্য নাম রেজিস্টার করেছেন। এদিকে তীর্থযাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন ট্রানজিট পয়েন্টে গিয়ে অন-সাইট রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, এই তীর্থযাত্রা আনুষ্ঠানিকভাবে 19 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার মাধ্যমে যাত্রার সূচনা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন 2 দিনের সফরে আগামীকাল শ্রীলঙ্কা যাবেন। এই সফরে তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কে এবং প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়ার সঙ্গে বৈঠক করবেন। এটি হবে শ্রীলঙ্কায় ভারতের কোনো উপরাষ্ট্রপতির প্রথম দ্বিপাক্ষিক সফর। ভারত অস্ট্রিয়া বাণিজ্য ফোরাম গতকাল নতুন দিল্লিতে হয়। অস্ট্রিয়া চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্টোকারের প্রথমবার ভারত সফরকালে এই সম্মেলন অনুষ্ঠিত হল। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারত অস্ট্রিয়া যৌথ অর্থনৈতিক কমিশনের 17দশ বৈঠকে পৌরোহিত্য করেন। উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার অর্থনীতি, শক্তি ও পর্যটন মন্ত্রী উলফ্যাগনান হ্যাটম্যান্স ডারফার। তার ভাষণে শ্রী গোয়েল বাণিজ্য, বিনিয়োগ এবং উদ্ভাবন ক্ষেত্রে দুদেশের মধ্যে বন্ধন আরও দৃঢ় করার উপর জোর দেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব রুস্তেম উমেরোভের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও তাঁর সাথে দেখা করে রাশিয়া ও ইউক্রেনের সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনা করেছেন। ঝাড়খণ্ডের হাজারিবাগ ছাত্রা সীমান্তের খাপিয়া জঙ্গল সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 মাওবাদী মারা পড়েছে। এর মধ্যে রয়েছে সাব জোনাল কমান্ডার সহদেব মাহাতো, যার মাথার দাম ধার্য ছিল 15 লক্ষ টাকা। রয়েছে জোনাল কমিটির সদস্য রঞ্জিত গাঞ্জু, এর জন্যও 10 লক্ষ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এছাড়াও সংঘর্ষে প্রাণ হারিয়েছে সাব জোনাল কমিটির সদস্য নাতাসা এবং এরিয়া কমান্ডার বুধন কারমালি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির মধ্যে ইরান সব রকম বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সমাজ মাধ্যমে কথা জানিয়ে বলেন, যুদ্ধবিরতির সময়কালে এই জলপথ খোলা থাকবে, যদিও জাহাজগুলিকে ইরানের বন্দর ও সামুদ্রিক সংগঠনের স্থির করা সুসমন্বিত জলপথই ব্যবহার করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টে বলেন, তেহরানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানের বন্দরগুলিতে অবশ্য মার্কিন নৌসেনার প্রতিরোধ অব্যাহত থাকবে। এদিকে দেশের বন্দরগুলিতে আমেরিকার নৌ প্রতিরোধ অব্যাহত থাকলে তারাও পাল্টা ব্যবস্থা নেবে বলে ইরান হুঁশিয়ারি দিয়েছে। এ বিষয়ে তারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তগুলিও তুলে ধরে। ইরানের নির্ধারিত পথে জাহাজ চলাচল ছাড়াও প্রতিটি জাহাজকে ওই জলপথ দিয়ে যাতায়াতের জন্য অনুমতি নিতে হবে। কোনো সেনা জাহাজ ওই জলপথে চলাচল করতে পারবে না। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ওই অঞ্চলে উদ্ভূত উত্তেজনা প্রশমনে এ এক ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। তেহরান দেশের উৎকৃষ্ট ইউরেনিয়াম আমেরিকাকে পাঠাবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, ইরান তা স্পষ্ট ভাষায় খারিজ করে দিয়েছে। সেদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, কোনো পরিস্থিতিতেই তেহরান এ ধরনের কোনো পদক্ষেপ অনুমোদন করবে না। ইরান ইউরেনিয়াম হস্তান্তর সহ চলতি আলোচনায় সব রকম সিদ্ধান্তে রাজি বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করার পরেই বাঘেইয়ের এই মন্তব্য। এদিকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির সুরক্ষায় ব্রিটেন ও ফ্রান্সের উদ্যোগে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণের কথা ভারত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। নতুন দিল্লিতে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা জানান। মন্ত্রক জানিয়েছে, ওই জলপথে বাধামুক্ত পরিবহনের লক্ষ্যে ভারতকে সহযোগিতামূলক পরিকল্পনার কথা জানাতে বলা হয়েছে। মার্কিন সেনাকর্মী ও পশ্চিম এশিয়া অঞ্চলে জোট সঙ্গীদের ওপর হামলার পরিকল্পনা করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকি মিলিশিয়ার 7 বরিষ্ঠ কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে খাতাইব হেজবোল্লাহ এবং আসাইল আহল আল হকের মতো গোষ্ঠীও রয়েছে। ইরাকে ইরানের প্রভাব কমাতেই এই সিদ্ধান্ত। শুধুমাত্র সেনাবাহিনীর মাধ্যমে নয়, অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করতেও এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কোনাউন এলাকায় একটি গাড়ি ও একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েলি হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত এক সিরিয়ান নাগরিক সহ 3 জন। ইসরায়েল ও লেবাননের হেজবোল্লাহ গোষ্ঠীর মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক রাতের মধ্যেই এটি প্রথম বিমান হামলা ও প্রথম মৃত্যু।
মহিলাদের ক্রিকেটের 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকা 6 উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে। ডারবানে গতকাল দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে ভারত 7 উইকেট 157 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলেই দক্ষিণ আফ্রিকা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংবিধানের 131তম সংশোধনী বিল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে গতকাল লোকসভায় পাশ হয়নি। ভারত থেকে চলতি বছরের হজযাত্রা আজ শুরু হচ্ছে। গতকাল শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলির সুরক্ষায় ব্রিটেন ও ফ্রান্স ভারতকে আমন্ত্রণ জানিয়েছে। খবর শেষ হলো।